এই পোলাপান, চলে আসছো তোমরা? কারা কারা চলে আসছো বলো? আদাব সুস্মিতা, নমস্কার। নমস্কার, আদাব, ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসো, দ্রুত ক্লাস শুরু করে দিব। সবাই চলে আসো, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, ফারহানা তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ ওয়েট করি, আরও কিছু মানুষ আসুক, আরও দু একজন মানুষ আসুক, আমরা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, একবারে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আবনুর, এবি নূর, জয়া বর্মন, নমস্কার। জুনায়েদ আহমেদ হিসাম, ওয়ালাইকুম আসসালাম। নেহাল হোসেন, নেহাল হাসান, আদাব ভাই, আদাব। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি। 10টা 4 বাজে তো, 10টা 5-এ শুরু করি। আর 1 মিনিট ওয়েট করি, দেখি আরও কিছু মানুষ আসে কি না। আদাব সালে, আদাব। ওয়ালাইকুম আসসালাম আনিকা, নমস্কার রাহুল। সবাই চলে আসছো, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, এই তো মানুষজন চলে আসছে, মানুষজন চলে আসছে। লাইটিংটা জোস হয়েছে, একদম অল ক্লিয়ার, ম্যান অ্যান্ড উইমেন। এখনও জোস হয়ই নাই বেটা, এটা ওই যে এই যে এনার্জি লাইট আছে না, এইগুলা আমি ওই যে স্টুডিওর লাইট কিনবো। স্টুডিওতে ছবি তুলতে যখন যাও তখন লাইট কিনতে থাকে না, ওরকম লাইট কিনবো। বাট লকডাউন না খোলায় কিনতে পারতেছি না। 11 তারিখ লকডাউন খুলবে, আমি 11 তারিখ গিয়ে লাইট কিনে নিয়ে আসবো। ওইগুলো তো লাইট, ওই যে এখানে রিফ্লেকশন হচ্ছে, দেখো, ওই যে এখানে রিফ্লেকশন পড়তেছে, ওই লাইটগুলো এখানে একটা সামনে রাখবো, তখন আর এখানে কোনো রিফ্লেকশন পড়বে না। ঠিক আছে, আরও সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করতেছি, আরও সুন্দর লাইটিং হবে সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি এখন। মানুষ চলে আসছে, হ্যাঁ, 10টা 5 বেজে গেছে, 20 জন চলে আসছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। 20 জন চলে আসছে, অনেক মানুষ। 20 জন লাইভে থাকা প্রচুর, একটা সামনাসামনি রুমে স্টুডেন্টই তো 20 জন হয় না, এত মানুষ চলে আসছে। এখন দেখো, গত ক্লাসে এই ম্যাথটা কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম, একটু মনে করে দেখো। এই ম্যাথটা আমরা গত ক্লাসে করছিলাম, মানে হুবহু এই টাইপের ম্যাথ, হুবহু এই ম্যাথটাই করে দিয়েছিলাম। যদিও একটা বিন্দু ছিল 2, -4, আর একটা বিন্দু ছিল -3, 6। তোমাকে বলা হয়েছিল এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা, মানে দুইটা অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা বিন্দুকে যেই অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলা হয়েছিল। গত ক্লাসে আমরা হুবহু এই টাইপের ম্যাথ করছিলাম। একটাকে ধরছিলাম এমন, মানে এক পাশে ধরছিলাম এমন, এক পাশে ধরছিলাম M2, মনে আছে? ধরে আমরা রেশিওগুলো পাইছিলাম কেমন, আমি একটু তোমাদের মনে করাই দিই। সেম এই ম্যাথটা গত ক্লাসে করাইছি। রেশিও আসছিল এরকম, M1:M2, দুইটার বেলায় আসছিল 2:3, এক্স অক্ষের বেলায়ও আসছিল 2:3, ওয়াই অক্ষের বেলায়ও আসছিল 2:3, দুইটাই আসছিল 2:3। একটু মনে করে দেখো, গত ক্লাসে এই যে ম্যাথটা করছিলাম, গত ক্লাসে এই ম্যাথটা আমরা এইভাবে সলভ করছিলাম। একটু মনে করে দাঁড়াও, আর একটু রিভিউ করে আসি, একটু ওয়েট করো। দেখো, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, 2, -4, 1, 2, -4 মানে 1, 2, 3, 4। এই যে এই বিন্দুটা হচ্ছে 2, -4, আর -3, 6, 1, 2, -3, 1, 2, 3, 4, 5, 6। এই বিন্দুটা হচ্ছে আনুমানিক -3, 6। আমরা অনুমান করে আগাইলাম। এখন আমরা যদি এটা যোগ করি, আহা, আচ্ছা হয়েছে। এই যে এইখানে প্রথমে এক্স অক্ষ এই বিন্দুতে ছেদ করে আমরা প্রথমে ধরছিলাম এইদিকে M1, এইদিকে M2, ধরে M1:M2, M1:M2 পাইছিলাম 2:3। এরপরে ধরো ওয়াই অক্ষের বেলায় এই যে এইখানে ছেদ করে, এইখানে ছেদ করে। এরপরে ধরো এইখানে তুমি ধরছিলা, এইদিকে ধরছিলা M1,
মানে যেইটা কাছে ওইদিকে ধরছিলে M1 এদিকে M2, এটা ধরলে হচ্ছে M1:M2। এই বেলায় অ্যান্সার আসছিল M1:M2 সমান 2:3। আর কেউ যদি এইভাবে ধরো যে এইটার বেলায়ও এইদিকে M1 এইদিকে M2, তখন কিন্তু তোমার অ্যান্সার আসবে M1:M2, তখন এইদিকে হবে 3 এইদিকে 2, এটা কোনো ফ্যাক্ট না, 3:2। অ্যান্সার কিন্তু দুইটাই সঠিক। শোনো, তুমি 2:3 যে কথা, 3:2 একই কথা, খালি বিষয়টা হচ্ছে তুমি কোন দিকে M1 ধরতেছো আর কোন দিকে M2 ধরতেছো। তুমি যদি M1 ধরো এইদিকে, তাইলে যদি হয় 2:3, আর M2 যদি এদিকে ধরো তাহলে হবে 2:3, 3:2, উল্টাটা হবে। এটা কোনো বিষয় না, তুমি যেদিকে খুশি ধরতে পারো, এটা কোনো সমস্যা না। তবে এখন এই টাইপের মেথডটাতে একটু প্রবলেম হবে। কখন? এই যে প্রথম ম্যাথটা কিন্তু গত ক্লাসে করছি, কোনো প্রবলেম হয় নাই। M1:M2 ধরে করছি, তুমি যেই দিকে খুশি M1, যেদিকে খুশি M2 ধরো, অসুবিধা নাই। এখন এই ম্যাথটাতে কি অসুবিধা? এটা কিন্তু 3.2 এর ম্যাথ, আমরা কিন্তু এখনো 3.2 এ আছি, যদিও গত ক্লাসে 3.3 শুরু করে দিয়েছিলাম। বাট এই ম্যাথটা একটু ক্লিয়ার করে নেই, নয়তো তোমাদের এটাতে প্রবলেম থেকে যাবে। এই যে এই ম্যাথটা, প্রশ্নটা পড়ো, সেম প্রশ্ন। তোমাকে বলছে 7,7 এবং -5,10, 7,7, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ। 7,7 বিন্দুটা কোথায় আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ধরো এইখানে কোথাও আছে 7,7 বিন্দু। আর -5, -10, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, এই -5, তোমাকে বলছে এই বিন্দু দুইটার, এই পরীক্ষায় কিন্তু তোমার চিত্র আঁকা লাগবে না এইভাবে, বাট চিত্র এঁকে দিলে ভালো, না আঁকলেও নাম্বার কাটা যাবে না। এই যে দুইটা বিন্দু, এই বিন্দু দুইটার সংযোজক সরল রেখাংশকে, এই দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাংশকে তো যোগ করি। সংযোজক সরল রেখাংশ যেহেতু, তাহলে আমরা যোগ করি। বাইকে গেছে, আচ্ছা হইছে। দেখ, এই তোমরা সোজা করে আগাইও, এগুলো সোজা আগানো খুব পেন। এই যে এই সংযোজক সরল রেখাংশকে এক অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এই দেখো এক অক্ষ, এই যে এক অক্ষ এই বিন্দুতে ছেদ করছে, তাইলে এইদিকে একটা ভাগ, এইদিকে আরেকটা ভাগ, যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। ভালো কথা। তো আমরা নর্মালি কি করি, একদিকে M1 ধরি আর একদিকে M2 ধরি। নর্মালি হয় কি জানো, যেই দিকে অংশটা কম থাকে সেটাকে ধরি M1, যেদিকে অংশটা বেশি থাকে সেটাকে ধরি M2। কেন? কারণ তুমি দেখবা এই যে আগে যে অনুপাতটা অ্যান্সারটা আসছিল 2:3, এটা সবসময় 2:3 এইভাবে লেখা হয়, কখনো 3:2 এইভাবে লিখে না। একটা অনুপাতের বেলায় সবসময় কেন জানি এইভাবেই লিখে, ছোটটাকে আগে লিখে বড়টাকে পরে। তাইলে যেই দিকে অংশ, দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে এইদিকে অংশ কম এইদিকে বেশি, তো ছোটটাকে ধরলাম M1, বড়টাকে M2। বাট এইভাবেই যে ধরতে হবে ঘটনা কিন্তু তা না, তুমি ওইভাবে ধরতে পারবা, সমস্যা নেই। এখন এখানে প্রবলেমটা কি দেখো, এখানে কিন্তু শুধু M1:M2 বের করলেই হবে না। ধরো তুমি M1:M2 বের করলা, অ্যান্সার একটা আসলো, অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, আচ্ছা চলো তো নির্ণয় করে ফেলি, চলো আগে এটা নির্ণয় করি, দেখি M1:M2 কত আসে। পরের প্রশ্নটা পরে দেখি, আগে চলো M1 এবং M2 ধরে কত আসে সেটা বের করি। M1:M2 ধরে এই যে অনুপাতে বিভক্ত করে, তাহলে এই যে এখানে এই বিন্দুটা দেখো, এটা কত ধরলাম P বিন্দু। যেহেতু এই P বিন্দুটা মানে এই যে ছেদকারী বিন্দুটা যেহেতু P মানে এক অক্ষে আছে, এক অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কি শূন্য, কোটি শূন্য। ধরি এই বিন্দুটা স্থানাঙ্ক α,0, এক অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক ধরলাম কত, α,0। এখন আমরা যদি এইটাকে ধরলাম A, এটাকে ধরলাম B, AB রেখাংশকে P বিন্দুটি M1:M2 এই অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে। তাহলে অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি? অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র এই যে আলফা
এখানে পি তো অন্তর্বিভক্তকারী বিন্দু, তাহলে আলফা ইকুয়ালস টু হবে নিচে হবে m1 প্লাস m2, উপরে হবে m1 ইন্টু x2, এই যে m1 এর সাথে x2 মাইনাস 5m1 প্লাস m2 এর সাথে x2, এই যে এই m1 এর সাথে এই x1 গুণ m2 এর সাথে x2, মানে m1 এর সাথে x2 m2 এর সাথে x1, মানে ক্রিস ক্রস আর কি, এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, প্লাস 7m2 শেষ। আর 0 ইকুয়ালস টু কি হবে, 0 ইকুয়ালস টু হবে নিচে m1 প্লাস m2, উপরে হবে m1 এর সাথে y2, ওই যে m1 এর সাথে -10 m1 -10m1 প্লাস m2 এর সাথে 7 প্লাস 7m2 দেখো কাজ শেষ। আমরা নর্মালি গত ক্লাসে এইভাবে করছিলাম, ধরলাম x অক্ষ এই বিন্দুতে ছেদ করে এই রেখাটাকে, x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর যদি এটা y অক্ষে হয়তো ভুজ শূন্য। তো এই যে এই রেখা বিভক্তকারী বিন্দু অন্তর্বিভক্ত করে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করলাম। কারণ এখান থেকে আমার এইটা নিয়ে তো কোনো লাভ নাই, এটা নিয়ে কোনো লাভ নাই, কারণ এখানে আলফা আছে, আলফার মান আমরা এখনো জানি না। আমরা কি করব, এইটা নিব, এই যে এইটা আর গুণন করে দাও, আর গুণন করে দিলে এটা হয়ে যাবে 0, আর গুণন করে দিলে সব 0, তাহলে এখান থেকে কি হবে 10m1টাকে বাম পাশে নিয়ে আসো, 10m1 সমান 7m2, তাহলে m1/m2 সমান 7/10, m1/m2 সমান 7/10, সুতরাং m1:m2 মানে m1 অনুপাত m2 হবে 7:10, 7:10, দেখো 7:10, এটাই অ্যান্সার, 7:10 এটাই অ্যান্সার। তো নর্মালি তোমাকে যদি অনুপাতটা বের করতে বলে, তোমাকে ধরো এখানে জাস্ট অনুপাতটাই বের করতে বললো, অন্য কিছু চাইলো না, তোমাকে যদি শুধু অনুপাতটা বের করতে বলতো, এই যে কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, যেমন আগের ম্যাথটাতে শুধু অনুপাতটাই চাইছিল, অন্য কিছু কিন্তু চাই নাই, সেই ক্ষেত্রে তুমি m1:m2 ধরে করলেই হবে। কিন্তু সমস্যাটা কি হয়েছে দেখো, এখানে সমস্যাটা হয়েছে বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। এই যে দেখো এই পি হচ্ছে বিভাজন বিন্দু, তোমাকে এই বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করতে বলছে। মনে রাখবা x অক্ষের ক্ষেত্রে কোটি শূন্য, মানে তোমাকে বের করতে বলবে ভুজ, আর y অক্ষের বেলায় ভুজ শূন্য, তোমাকে বের করতে বলবে কোটি। তো এখান থেকে যে আলফার মানটা বের করতে হবে, এখানে তো আমরা আলফা, 0 ধরছিলাম, মানে ভুজ হচ্ছে আলফা, মানে আলফার মানটা কেমনে বের করব, আলফার মান বের করতে হবে যে এখান থেকে, আলফার মান বের করতে হবে এখান থেকে। এখন এইখানে তুমি m1:m2 এটার মান কেমনে বসাবা, ঝামেলা হয়ে গেল না, m1/m2, এই যে এখানে তুমি যদি m1/m2 মান বসাইতে চাও, মান বসাই m1 এবং m2 এই দুইটার মান বসাইয়েই তো এখান থেকে আলফা বের করতে হবে। তো এখন এইখানে এই যে m1/m2 এইভাবে যে আসছে, ঝামেলা হয়ে গেল না, বুঝো তো একটু কি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। এখন এতে কেমনে বের করব, একটু ঝামেলা হয়ে গেছে, বাট এই ঝামেলাটাও আমরা উতরাইতে পারি কিভাবে, দুইভাবে করা যায়। এখান থেকে তুমি ডিরেক্ট করে ফেলতে পারো, কেমনে জানো, এই যে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো, m1 ইকুয়ালস টু, বা এখান থেকে আমরা এটা লিখতে পারি m1 ইকুয়ালস টু 7/10 m2, দেখো এটা লিখতে পারি না, এই যে এটা, এখান থেকে m1 সমান লেখা যায় আর গুণন করে দেও, m1 সমান লেখা যায় আর গুণন করে দেও 7/10 ইন্টু m2, 7/10 ইন্টু m2। এখন যদি এখানে মান বসাই, আমাদের তো টার্গেট হচ্ছে আলফা বের করা, আমাদের টার্গেট হচ্ছে বিভাজন বিন্দুর ভুজ পি বিন্দুর আলফা বের করা। তাহলে আলফা কি হবে, এটা দুইভাবে করা যায়, একটা সিস্টেম হচ্ছে এইটা, আমি আরেকটা সিস্টেমে দেখাবো, এখন আপাতত এই সিস্টেমটা দেখো, এই সিস্টেমটা দেখো কেমনে করব, -5 ইন্টু m1, এই যে -5 ইন্টু m1, m1 এর জায়গায় এটা বসাও 7/10 m2, এই যে m1 এর জায়গায় এই মান বসাইতেছি, এই যে আলফা ইকুয়ালস টু এইটা ছিল, এইখানে m1 এর জায়গায় 7/10 m2 বসাইছি, প্লাস 7m2, আলফার যে ভ্যালুটা আসছিল বিভাজন বিন্দুর স্থানাঙ্ক থেকে, সেখানে m1 এর জায়গায় এই মানটা বসাই দিব, নিচে m1 এর জায়গায় বসবে 7/10 m2 প্লাস m2,
প্লাস m2। দেখো এটা কঠিন কিছু না, কিন্তু সিম্পলি আলফার ভ্যালুটা আমরা বের করব। আলফার ভ্যালুটা বের করার জন্য এই যে অনুপাতটা আসছিল না, এখান থেকে তুমি m1 এর মান অথবা m2 এর মান, m1 এর মান বের করে এখানে বসায় দাও অথবা m2 এর মান বের করে এখানে বসায় দাও, কোনো সমস্যা নাই, তোমার যেটা খুশি। এখন তুমি এটা ক্যালকুলেশন করো। দেখো উপর থেকে তুমি m2 কমন নাও, আমি এটা এখন মুছে দিই, এই লাইনটা একটু মুছে দিই। উপর থেকে তুমি m2 কমন নাও, উপর থেকে যদি তুমি m2 কমন নাও তাহলে কত আসবে, -5 সাথে 35, এর কাটলে 5 দিয়ে কাটলে 2, নিচে থাকবে 2, -7/2 প্লাস 7, আর এখানে যদি m2 কমন নেই থাকবে 7/10 প্লাস 1। দেখো উপর থেকে m2 কমন নিয়ে নিছি, এখানে 5 দিয়ে 2 রেখা 10 দিয়ে কাটলে থাকবে -2, নিচে উপরে -7, নিচে 2, এখানে +7, এখানে থাকবে 7/10, এখানে শুধু 1। এখন এই যে m2 কাটা, দেখো তুমি যদি এখান থেকে m1 এর মান বের করে বসায় দাও m2 কাটা যাবে, যদি তুমি এখান থেকে m2 এর মান বের করে বসাই দাও তাহলে m1 কাটা যাইতো। এখন এই যে এটা ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করা তো সোজাই, এইটাই যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে আলফার মান আসবে 35/17, এটা আসবে 35/17, তোমরা ক্যালকুলেশনটা করবা, এটার অ্যান্সারটা আসবে 35/17। তো তোমাকে বলছিল যে বিভাজন বিন্দুর ভুজ কত, তার মানে বিভাজন বিন্দুর ভুজ হচ্ছে 35/17। তোমাকে যদি বলতো বিভাজন বিন্দুটির স্থানাঙ্ক কত, বিভাজন বিন্দুটির স্থানাঙ্ক ছিল α,0, তাইলে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক কত হইতো, যদিও এটা এই প্রশ্নে চায় নাই, বিভাজন বিন্দুর স্থানাঙ্ক হইতো তখন 35/17,0, 35/17,0, যেহেতু এক অক্ষের উপর আছে, অবশ্যই কোটি শূন্য, 35/17, অ্যান্সার আসবে 35/17। ঠিক আছে, ঘটনা কি বুঝছো? এই ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? খুব সোজা কিন্তু। দেখো এতটুক কাজ তো আমরা আগেই শিখে আসছি, m1/m2 কাজ আমরা আগেই শিখে আসছি। এখন যেহেতু শুধু তোমাকে বিভাজন বিন্দুর ভুজ বের করতে বলছে, তুমি এখান থেকে m1 অথবা m2 যে কোনো একটা মান বের করে এখানে বসায় দিবা। আর যদি এটা y অক্ষের ক্ষেত্রে বলতো তখন তোমাকে বের করতে বলতো কোটি, বিভাজন বিন্দুর কোটি, সেম একইভাবে তুমি এখান থেকে m1/m2 মান বের করে এখানে বসায় দিতা, সেই ক্ষেত্রে বুজটা হয়তো 0, এটা হয়তো আলফা। শোনো, এক অক্ষ ছেদ করছে, এই জন্য আমরা বিন্দুটাকে ধরছিলাম α,0, আর যদি y অক্ষ ছেদ করতো তখন বিন্দুটা ধরতে হইতো 0,α, কারণ y অক্ষে কিন্তু ভূত শূন্য, কোটি কিন্তু শূন্য না, এটা মনে রাখতে হবে। বলো এটা বুঝছো কিনা? এখন তোমাদের বইয়ে এটা আরেকভাবে করা আছে, একটু কমেন্ট পড়ে আসি, বলো তো বুঝছো কিনা, আমি পিছন থেকে কমেন্ট পড়ে আসি, একটু তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি, ক্লিয়ার, আরে সেরা, ভেরি গুড। তাইলে তোমাদের বইয়ে তোমরা দেখবা এই ম্যাথটা তোমাদের বইয়ে আরেকভাবে করছে, আমি ওইটাও দেখাই দেবো। দেখো তোমাদের বইয়ে আরেকভাবে করছে, তোমাদের বইয়ে যেইভাবে করছে সেই প্রসেসটাও দেখাই আসি। ইনফ্যাক্ট যখন তোমাকে বলে যে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বা দুইটাই হোক কত অনুপাতে বিভক্ত করে, তখন তোমরা বইয়ে দেখবা যে ওরা m1:m2 ধরেই নাই, ওরা ধরছে কি জানো, m1 অথবা k1। তোমরা বইয়ে দেখবা যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিভক্ত করে তখন বইয়ে হয় ধরছে m1 অথবা k1। এখানে m আর k বিষয় না, m আর k তো বিষয় না, তুমি যদি ইচ্ছা করে a:1, a:1b, c:1d ধরবা, ওটা তোমার খুশি, এটা তো কোনো সমস্যা না। বাট আমরা নর্মালি যেটা করি যে m1:m2 ধরি, অন্য সকল ক্ষেত্রে m1:m2 ধরি, কিন্তু যখন প্রশ্নে বলা থাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যে কোনো একটা বা দুইটা হোক, শুধু এক্স অক্ষ হোক বা শুধু ওয়াই অক্ষ বা দুইটাই থাকুক, যেটাই থাকুক, তখন বইয়ে দেখবা বইয়ে কি করে ফেলছে, শুধু m1:m2 না ধরে শুধু m1 ধরে করে ফেলছে, বা শুধু k1। এইটার কারণ কি? দেখো এইটার কারণটা ব্যাখ্যা করি, আবার যদি চিত্রটা আঁকাই, ধরো এটা হচ্ছে 7,7, এটা হচ্ছে -5, একটু বুঝো ঘটনা, -5, তোমাকে যখন দুইটা বিন্দুর মধ্যবর্তী ছেদাংশ, ধরো এই যে এক্স অক্ষ, এখানে পি এক্স অক্ষে α,0 বের করতে বলে, যখন তোমাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে এইটা বের করতে বলে, তখন সবাই করে কি জানো, বা বইয়ে কি করে, এক পাশে ধরে এম, ধরো এতটুক ধরলাম এম,
এতটুক ধরলাম 1 1, মানে m1:m2 না ধরে সবসময় m:1 অথবা k:1, m অনুপাত 1 অথবা k অনুপাত 1 ধরে। এটা কারণ কি জানো? কারণ হচ্ছে আগে আমরা চলক ধরতাম দুইটা, কারণ আমাদের দুইটাই আননোন, বাট এখানে তো একটা অলরেডি জানি। এই যে দেখো, এই যে বিন্দুটার পি বিন্দুটা, এটা যখন x অক্ষে থাকবে তখন তার কোটি 0, আর যখন y অক্ষে থাকবে ভুজ 0। মানে আমরা দুইটার মধ্যে একটা তো অলরেডি জানি, তাহলে আমাদের তো চলক দুইটা ধরার দরকার নাই। আমি ধরি এইদিকে এক অংশ, মনে করো আমি ধরলাম এতটুকু 1, তাহলে এইটা 1-এর তুলনায় কত গুণ, সেটাই তো m। আমি এক পাশেরটাকে সবসময় 1 ধরে নিব যখন x অক্ষ আর y অক্ষ বলবে। একটার ভ্যালু আমরা অলরেডি জানি, তো আমাদের দুইটা চলক নিয়ে লাভ কি? একটা চলক নিলেই হচ্ছে। তো m1:m2 না ধরে একটাকে সবসময় 1 ধরে ফেলা হয়, একটাকে সবসময় 1। এইটার সাপেক্ষে এটা কত গুণ, মনে করো এটা 1 কিলোমিটার, তো এটা যদি 2 কিলোমিটার হয় 1:2, এটা যদি 3 কিলোমিটার হয় 1:3। বুঝতেছো ঘটনা? সবসময় x অক্ষ আর y অক্ষের ক্ষেত্রে m:1 ধরে ফেলে করা হয়। বাট তোমার যদি এইভাবে করতে ইচ্ছা না করে ওইভাবে করবা, আগে যেমন করাইছি। এখন এটা এইভাবে করলে কি হবে দেখো, আলফা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু হবে নিচে m+1, 0 ইকুয়ালস টু এটা হবে নিচে m+1, উপরে হবে m1 ইন্টু 7, মানে m এর সাথে 7m আর 1 এর সাথে -5, আর এখানে হবে m এর সাথে 7m, 1 এর সাথে -10, 1 এর সাথে -10। দেখো তাহলে এখন এই যে এটা থেকে নিচেরটা থেকে m বের করে ফেলবো, তাহলে গুণ করে দিলে আর গুণন করে দিলে 0, 7m কইছিলাম 7m -10 ইকুয়ালস টু 0, আর গুণন করে দিছি, তাইলে 7m ইকুয়ালস টু 10, 7m ইকুয়ালস টু 10। দ্যাট মিনস এখান থেকে m কত আসবে, m ইকুয়ালস টু 10/7, m ইকুয়ালস টু 10/7। তাইলে m:1, দেখো এই যে এখানে m ইকুয়ালস টু 10/7 আসছে, m এর নিচে কিন্তু একটা মনে 1 আছে, m এর নিচে কিন্তু একটা মনে কি আছে, 1 আছে। তাহলে আমি লিখতে পারি m:1 ইকুয়ালস টু 10:7। দেখো আগে এটার অ্যান্সার ছিল 7:10, মানে 7:10, এটা 10:7। কারণ কি, এখন আমরা m দোষী এদিকে 1 দোষী এদিকে, কোনো অসুবিধা নাই। তুমি যদি চিত্র আঁকাই দাও, না আঁকাই দিলে অসুবিধা নাই। তুমি যদি এই দিকে ধরতা m আর এই দিকে ধরতা 1, তখন আসতো 7:10। এখন তুমি এইদিকে ধরছো m, এইদিকে 1, এখন আসছে 10:7, কোনো সমস্যা নাই তো, 7:10 অথবা 10:7। এই যে দেখো m:1, আমরা অনুপাত কি ধরছিলাম, এইদিকে m ধরো, তুমি যদি এইদিকে m ধরতা এইদিকে 1 ধরতা, তাহলে আসতো 7:10, কোনো সমস্যা নাই। এখন এইভাবে করার লাভ কি জানো, এইভাবে ধরার সুবিধা কি, এখন ডিরেক্ট তুমি m এর মান পেয়ে গেছো। এই দেখো এখানে কিন্তু m এর মান ডিরেক্ট বের হয়ে আছে, এই যে এখানে এই জিনিসটা বুঝছো তো, m এর নিচে কিছু নাই মানে মনে 1 আছে, m এর নিচে কিছু নাই মানেই মনে 1 আছে, এই যে 1, m:1। আর এখানে m এর মান তুমি অলরেডি পেয়ে গেছো 10/7। এখন এই m এর মানটা যদি ডিরেক্ট এখানে বসায় দেও, এই যে আলফা, এখানে যদি m এর মানটা ডিরেক্ট বসায় দেও তাইলে আলফা পেয়ে যাবা। দেখো এই যে আলফা ইকুয়ালস টু 7m - 5, 7m - 5 ডিভাইড বাই m+1। যদি এখান থেকে m এর মান 7/10 বসায় দাও, জাস্ট m এর জায়গায় কি বসায় দিবা, 7/10, সরি এইখানে তো এটা পাইছিলাম। আচ্ছা তাহলে এটা যে ওই 10/7, m এর জায়গায় কত বসাবো, ধরো 10/7, 10/7 - 5, নিচে 10/7 + 1 বসাই দিবা, দেখবা অ্যান্সার সেম আসতেছে। দেখবা অ্যান্সার কি আসতেছে, সেমই আসতেছে। আগে যা আসছিল, কত আসছিল, 35/17, আগে আসছিল 35/17, এখানেও আসবে 35/17, কোনো অসুবিধা নাই। যেইভাবে খুশি সেইভাবে করবা, এখানেও 35/17 আসবে, আগেও আসছিল 35/17। তো তুমি যেইভাবে খুশি সেইভাবে করবা। তোমার যদি ইচ্ছা হয় m1 অনুপাত m2 এইভাবে ধরে করবা, তাও হবে। যদি ইচ্ছা হয় শুধু m:1 ধরে করবা, তাও হবে, কোনো সমস্যা নাই। ঘটনা বোঝা গেল? ঘটনা কি এটা বুঝছো কিনা বলো তো? এই টাইপের মেয়ে তার কোনো প্রবলেম হবে? একটু কমেন্ট পড়ে আসি, দেখি পোলাপান কে কি বলতেছে। 2 মিনিট একটু কথা বলে আসি তোমাদের সাথে, কি বলো? এটা বুঝছো কিনা কমেন্ট করো, এইটা বুঝছো কিনা কমেন্ট করো। পোলাপান কই, একটু কমেন্ট পড়ে আসি, 2 মিনিট।
আগেরটাই ভালো। আগের নিয়ম ইশারা, এই যাদের যা ভাল লাগে কোনো সমস্যা নাই। হ্যাঁ বুঝ, এই এম এর মান তুমি যদি 10/7 বসাও তাও বুঝের মান যা আসবে, 7/10 বসালে কিন্তু তাই আসবে। কারণ একটু আগে বলছিলাম না, 7:10ও আসতে পারে অ্যান্সার, 10:7ও আসতে পারে। কেননা তুমি কোনটাকে এম ধরবা এটা তো তোমার ইচ্ছা ভাই। তুমি এইটাকে 1 এইটাকে এম ধরবা, নাকি এইটাকে এম এইটাকে 1 ধরবা, এটা তোমার ইচ্ছা। তো অ্যান্সার এখানে 10/7, এখানে 10/7 বসাইলেও অ্যান্সার যা আসবে, 7/10 বসাইলেও অ্যান্সার তাই আসবে। ভাই বই থেকে ম্যাথ করেন না কেন? এই বেটা সবগুলো তো বইয়ের ম্যাথ। ফয়সাল আহমেদ, সবগুলাই তো বইয়ের ম্যাথ ভাই, এগুলো তো বই থেকে পড়াচ্ছি। এই যে সামনে সামনে এস এম স্যারের বই, অসীম কুমার শাহ স্যারের বই, কেতাবুদ্দিন স্যারের বই সবগুলো আছে। আমি সবগুলো টাইপ কভার করতেছি যাতে তুমি বই থেকে সব ম্যাথ করতে পারো। বাট বই থেকে তুমি সব ম্যাথ করতে পারবা না এটা আমিও জানি। আমি যেমন টাইপ ভিত্তিক পড়াচ্ছি, তুমি বইয়ের 80% ম্যাথ পারবা, মিনিমাম 80% পারবা। বাকি যে ম্যাথগুলো পারবা না, কোন ম্যাথগুলো যে পারবা না এটা আমিও জানি। বাট সেই ম্যাথগুলো রেগুলার ক্লাসে করাবো না, এগুলো এক্সেপশনাল ম্যাথ, ওগুলো প্রবলেম সলভিং ক্লাসে করাবো। তুমি টেনশন করো না, আমি যে টাইপ ভিত্তিক পড়াচ্ছি তুমি 3.1 থেকে 3.4 পর্যন্ত শেষ হোক সবগুলা টাইপ তুমি কভার করো। তারপর এক্সেপশনাল যে ম্যাথগুলো আছে ওগুলো তো আমরা জুমে ক্লাস নিব, প্রবলেম সলভিং ক্লাস তো জুমে হবে। তখন জুমে বসে একটা না সব প্রবলেম, মানে তোমার যে কোন টাইপের ম্যাথে প্রবলেম হইতে পারে ভাইয়া এটা আমি জানি। তোমার যে এই অধ্যায় করতে গিয়ে 5-6টা ম্যাথে প্রবলেম হবে এইটাও আমি জানি। বাট রেগুলার ম্যাথ সবগুলো আগে সলভ করো ভালো মতো, তারপর প্রবলেম সলভিং ক্লাসে ওইগুলো নিয়ে আলোচনা হবে। রেগুলার ক্লাসে ওই টাইপের ম্যাথ দেখাইলে তো অনেক ক্লাস লাগবে। তো তুমি আগে ট্রাই করো সবগুলো ম্যাথ নিজে নিজে করার, যেগুলো পারবা না সেগুলো একটু চেষ্টা করো। যখন চেষ্টা করেও পারবা না, তারপরে ওই ম্যাথটা যখন প্রবলেম সলভিং ক্লাসে আমি সলভ করে দিব তখন জিনিসটা দেখবা মাথার মধ্যে লং লাস্টিং হবে। বাট আগেই যদি সব আমিই করে দিয়ে দেই ওগুলো তোমার মাথায় থাকবে না। সব কিছুর একটা সিস্টেম আছে পড়ানোর, সব ম্যাথ যে স্যার করে দিয়ে দেয় ওই স্যারের স্টুডেন্টরা সারা জীবনে আধা পঙ্গু হয়ে থাকবে। তোমাকে সব কিছু নিজে খাওয়াই দেওয়া যাবে না, কিছু আগে চেষ্টা করো। তুমি যখন চেষ্টা করে ঠকবা বা পারবা না তখন ওটা আমি করে দিলে তোমার মধ্যে এটা লং লাস্টিং করবে। আচ্ছা ভালো কথা, এখন দেখো পরের ম্যাথটাতে যাই। এই যাদের এই নিয়মটা কঠিন লাগতেছে তারা আগের নিয়মেই করো, যাদের এই নিয়মটা কঠিন লাগছে তারা আগের নিয়মে করবে, এটা কোনো সমস্যা না। খালি পার্থক্য হচ্ছে এক অক্ষের বেলায় ভূত শূন্য, সরি এক অক্ষের বেলায় কোটি শূন্য। আর এটা যদি সেম প্রশ্নটা যদি ওয়াই অক্ষের বেলায় বলতো তাহলে কোটি হইতো আলফা। মানে সেম প্রশ্নটা তোমাকে যদি বলতো ওয়াই অক্ষের বেলায় তাহলে ভুজ ওই যে বিভক্তকারী বিন্দুটা ধরতে হইতো 0, আলফা, বিভক্তকারী বিন্দুটা ধরতে হইতো 0, আলফা। আর কোনো পার্থক্য নাই। তখন তোমাকে ভুজ বের করতে দিত না, তখন তোমাকে কোটি বের করতে দিত। এই যে 0, এখান থেকে তুমি এম এর মানটা পেয়ে যাইতা, বা M1/M2 এর মান পেয়ে যাইতা, তারপরে সেই মানটা নিয়ে ওই আলফার মানে বসাই দিতা, পেয়ে যাইতা, কাজ শেষ। এরই মাধ্যমে আমাদের 3.2 শেষ হইল। আমাদের 3.2, যেটা এই দুটা কিন্তু 3.2 এর ম্যাথ ছিল। গত ক্লাসে কিন্তু আমরা 3.3 শুরু করছিলাম, কিন্তু শুরু করছিলাম এবং এইটাও দেখাইছিলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এবং এটাও দেখাইছিলাম যে তিনটা বিন্দু যদি একই রেখায় থাকে তখন এই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। মানে এই তিনটা বিন্দু সমরেখ, তিনটা বিন্দু কি হবে? সমরেখ হইলে তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। তার মানে তিনটা বিন্দু যদি একই রেখায় থাকে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। তিনটা বিন্দু যদি একই রেখায় থাকে মানে তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। কেন? কারণ ত্রিভুজ তো গঠনই করা যাবে না। একই সরল রেখায় তিনটা বিন্দু থাকলে সেই তিনটা বিন্দু দ্বারা তো কোনো ত্রিভুজ হবেই না, তাহলে ক্ষেত্রফল কোত্থেকে আসবে? ক্ষেত্রফল 0। এইটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। এখন আজকের ক্লাসে আমরা এই যে ইম্পর্টেন্ট ম্যাথটা করব, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু সবাই ভালো করে পড়ো। ভাইয়া আমি যেইভাবে টাইপ ভিত্তিক পড়াচ্ছি বিশ্বাস রাখো, তুমি যদি সবগুলো টাইপ বুঝে মানে আমার ক্লাস করে তারপরে 3.1 থেকে 3.4 পর্যন্ত ম্যাথগুলো করো, 80% ম্যাথ তুমি পারবা। মানে প্রতি 10টা ম্যাথের 8টা ম্যাথ তুমি পারবা। বাকি 2টা সলভ করার জন্য তো আসি। ওই তুমি যে কোন কোন ম্যাথগুলো পারবা না এইটা আমি আগে থেকেই জানি। কোন ম্যাথগুলোতে তুমি ভাইবো না যে এই ম্যাথটা স্যার জেনেও করায় নাই, এইগুলা যে সমস্যা হবে এটা আমি জানি। আজকে থেকে তো পড়াই না, কোন ম্যাথ সমস্যা হবে আমি জানি, ওইটা প্রবলেম সলভিং ক্লাসে সলভ হবে। বাট তুমি আগে চেষ্টা করো, সব তোমাকে করাই দিয়ে দিলে তুমি চেষ্টা করবা কি দিয়ে? বেটা
চেষ্টা করো, আগে তুমি ধোকা খাও, তারপরে আমি ওগুলা সলভ করবো। দেখো প্রশ্নে কি বলছে, এবিসি ত্রিভুজের 3টা শীর্ষ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, 3টা শীর্ষ দিয়ে আছে। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ম্যাথটা বোর্ডে কয়বার আসছে জানো? এই ম্যাথটা বোর্ডে 17বার আসছে। কয়বার দাঁড়াও গুণে নেই। এই ম্যাথ বোর্ডে কয়বার আসছে? এই ম্যাথ বোর্ডে আসছে কই এটা, না 17বার না, 1 2 3 4 5 6 7 8 9বার। এই ম্যাথটা বোর্ডে আসছে 9বার। অথচ দেখো 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল কি? যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, 9 10 এর মেথ, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, -9 1 5 6 -9 1 -3 -1 -3 -1, এবং যে বিন্দু থেকে শুরু করছিলা লাস্টে আবার সেই বিন্দুতে ফেরত আসবা, শেষ। এত বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু যে কোনো একটা বিন্দু থেকে ঘোরা শুরু করবা, ঘুরে আবার সেই বিন্দুতে ফেরত আসবা। তোমার ইচ্ছা হয়েছে তুমি এ থেকে শুরু করতে পারো, তোমার ইচ্ছা হলে তুমি বি থেকে শুরু করতে পারো, তোমার ইচ্ছা হলে এ বি সি এ 3টার যে কোনো একটা থেকে শুরু করবা, আবার ঘুরে সেই ফেরত আসবা। তাহলে এখন এটা ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল করার সূত্র কি? এই দিকে গুণ, এই দিকে গুণ, এই দিকে গুণ। প্রথমে দেখো হাফ, -5 একে 5, মাইনাস মাইনাসে প্লাস, 9 একে 9, প্লাসে মাইনাসে -3, মাইনাস। এই এটা 9 10 এর সূত্র, যারা জানো না শোনো। এই যে এইভাবে আগে আর গুণন করবা, সবগুলা যোগ করবা। এনে কিন্তু যদিও এই না মাইনাস আসছে, এবার আমরা করছি কিন্তু যোগ। এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে মাঝখানে মাইনাস দিবা, মাঝখানে মাইনাস দিয়ে এই দিকের গুলো এখন যোগ করবা, মাঝখানে মাইনাস দিয়ে এই দিকের যোগ করবা। প্লাসে মাইনাসে মাইনাস 6 9 54, মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, প্লাসে মাইনাসে -5 একে 5। এই যে প্রথমে এই দিকে গুণ করে যোগ, তারপরে মাইনাস দিয়ে এই দিকের গুলা গুণ করে যোগ। -6 9 54, -3 একে 3, -5 একে 5। এখন এটা হিসাব করবা, এটা হিসাব করবা কেমনে হবে? এটা কত? এটা -8, 9 থেকে 8 গেলে কত? 9 থেকে 8 গেলে 1, মাইনাস এখানে কত হয়? -59, -59 থেকে 3 গেলে কত? -59 থেকে 3 গেলে 56, 56, -56, মাইনাস কত? 56, এই নাকি 56 না, এটা কত হইলো? দেখতে 6 9 54, 3 একে 3, -5 একে 5, কত আসতেছে? 54। আমি তো যোগ বিয়োগ ভুলে গেলাম দেখি। হ্যাঁ, এনে কত আসতেছে? -8, হ্যাঁ এনে তো +1, ঠিক লিখছি নাকি? -5 3 একে 3। আচ্ছা বিন্দুগুলা ঠিকঠাক লিখছি? এটা অ্যান্সার কীরকম আসতেছে? এরকম আসতেছে কেন? 5 6 -9, এই যে ভুল লিখে ফেলি, এইটা প্লাস। কি যে খালি দেখে দেখে ভুল লিখে ফেলি। আমি তো বলি অ্যান্সার কীরকম আসতেছে, এই যে এটা +1, এই যে এটা কি দেখতে পারতেছো? এইটা +1, দাঁড়াও তো দেখি তোমরা দেখতে পারতেছো কিনা। হ্যাঁ দেখতে পারতেছো, এটা ভুল লিখে ফেলছিলাম। এইটা +1 হবে, এটা +1 হইলে সব উল্টাপাল্টা হয়ে গেছে। এইটা হবে প্লাস, কেমনটা লাগে? কি ভুলটা করলাম? এইটা প্লাস, আর এইটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, এইটা হবে প্লাসে মাইনাসে মাইনাস। আমি এক্সট্রিমলি সরি। তোমরা এইসব ভুল করো না, তোমরা এইসব ভুল করো না। দেখো তাহলে এখন কত হবে? এইখানে হবে 5 আর 9, 14 থেকে 3 গেলে কত? 11, 14 থেকে 3 গেলে 11, মাইনাস এনে কত হবে? -54 -3 মানে -57, আর -5, -57 আর -5 মিলে কত? -62, -62, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে +62, হাফ ইন্টু মাইনাসে মাইনাসে +62 আর 11, 62 আর 11 মিলে কত? 62 আর 11 মিলে, এই আমি আবার কোনো ভুল করছি। এটা অ্যান্সার কত? এই আমি কি ভুল করতেছি? 5, আরও কিছু ভুল লিখছি নাকি? 5 6 -9 1, -3 -1, 5 6। আহা, হায় 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 রে, টিউশনি বাদ দিয়ে দেওয়া লাগবে। এইটা 6 হবে, টিউশনি বাদ দিয়ে দিতে হবে। এই বয়সেই যদি এইসব করি, হায় 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 হায়, সর্বনাশটা করছে, সর্বনাশটা করছে। এটা কি করতেছি আজকে? মান সম্মান তো থাকবো না। দেখা দেখা লিখা ভুল করে বলতেছে। এই সবাই দেখো, এই যে
এ থেকে শুরু করছিলাম 5 6 -9 1 -3 -1, শেষ হবে আবার এই যে এতে গিয়ে 5 6। এইটা তোমরা নিজেরা সলভ করো, আমি উত্তর লিখে দেই। এটার উত্তর কত? উত্তর হবে 29। উত্তর হবে 29 বর্গ একক। এইটা নিজেরা সলভ করো, আমি আর এটা করবো না। এইটা করতে গিয়ে যা হইতেছে আমি আর এটা করবো না ভাই। তোমরা নিজেরা এটা সলভ করো। এটা সলভ করলে অ্যান্সার হবে 29 বর্গ একক। আমি এই কলঙ্ক ম্যাথ আর করবো না। দেখে দেখে লিখতে গিয়ে ভুল করে ফেলতেছি। এই ম্যাথ তোমরা কইরো, অ্যান্সার আসবে 29। হ্যাঁ, 29 বর্গ একক। নিজেরা কইরো ভাই, আমি এটার মধ্যে আর নাই। এখন দেখো, অ্যান্সার কিন্তু এইখানেই শেষ না। অ্যান্সার এইখানেই শেষ না, তোমাকে বলছে এবং এর সাহায্যে, মানে ক্ষেত্রফলটা যে তুমি নির্ণয় করলা, এর সাহায্যে এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। এ বিন্দু কত? 5,6, 5,6, বি হচ্ছে -9,1, সি হচ্ছে -3,-1। আমরা পাইলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 29 বর্গ একক। উপরেরটা মুছে দিচ্ছি, উপরেরটা মুছে দিচ্ছি। কি করলাম আজকে? এটা মান সম্মান তো থাকবো না এইসব করলে। তোমরা তো নিজেদের মানুষ, অসুবিধা নাই। এই পাবলিক গ্রুপে যদি এই কাজ হইতো, মান সম্মান থাকতো? মান সম্মান তো একদম হাটে হাটে হাড়ি ভেঙে যাইতো। দেখো, তোমাকে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি ক্ষেত্রফল নির্ণয় করছো 29 বর্গ একক। ক্ষেত্রফল নির্ণয় করার পরে আবার বলছে এই ক্ষেত্রফলটার সাহায্যে এ থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, যে এ থেকে বিসি এর উপর লম্ব ধরলাম এডি, ধরলাম এই বিন্দুটা ডি, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাকে বলছে এডি, এ থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, এডি এর মান কত? এখন আমরা কি জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কি আমরা জানি? এখানে ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। যে কোনো ত্রিভুজের বেলায় আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। সমান কত পাইছি? সমান পাইছি 29 বর্গ একক। সমান কত পাইছি? 29 বর্গ একক। যদি 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে যদি গুণ করে দেই, বিসি ইন্টু এডি, 2 দিয়ে গুণ করে দিলে 58, 29 দুগুণে 58। এখান থেকে আমার বের করতে হবে কি? বের করতে হবে এডি এর মান। তো এডি এর মান বের করার জন্য বিসি লাগবে। আর বিসি বের করা তো কোনো বিষয়ই না। বিসি কেমনে বের করব? বিসি কেমনে বের করব? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বি বিন্দুর স্থানাঙ্কও দেয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্কও দেয়া আছে। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা তো কোনো বিষয়ই না। কেন বের করব? x1 - x2 হোল স্কয়ার, -9, মাইনাসে মাইনাসে +3, x1 মাইনাসে মাইনাসে +x2 মানে -9 মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার, প্লাস y1 - y2 হোল স্কয়ার মানে 1 মাইনাসে মাইনাসে +1, 1 মাইনাসে মাইনাসে +1 হোল স্কয়ার। তাহলে এটা কত আসবে? এটা কত আসবে? √, এখানে আসবে 36 মানে 6, 36, আর এখানে 2 দুগুণে 4, 36, এখানে আসবে 36 আর এখানে 2 দুগুণে 4, √40। √, কত? 40, √40। ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায়? √40 কে লেখা যায় না? √4 10 40, 4 10 40, 4 কে রুট করলে 2, 10 কে রুট করলে √10 একক। দেখো 2√10 একক। এইটা তো সবাই বুঝবা, এই যে দূরত্ব নির্ণয়ের সূত্র সবাই 9 10-এ পড়ে আসছো। এটাকে ভাঙা এইভাবে লেখা যায়। এটা ক্যালকুলেটরে বসাই দিলে ডিরেক্ট এটা চলে আসবে। এখন যদি এখানে এই যে বিসি এর মান বসাই দেই, দেখো বিসি এর মান কত আসছে? বিসি এর মান হচ্ছে 2√10, 2√10 ইন্টু এডি সমান 58। দ্যাট মিনস এখান থেকে এডি সমান আসবে 2 দিয়ে ভাগ করে দিলে 29, আর 29/√10, 29/√10, 29/√10 বর্গ একক। সরি, বর্গ না তো, এটা একক, এটা তো শুধু দৈর্ঘ্য। 29/√10 একক, 29/√10 একক। এই তোমরা আমাকে বলো তো, তোমাদের কি 29 আসছিল কিনা? তোমাদের কি 29 আসছিল? আমি আজকে এটা আর করবো না। এই ম্যাথ করতে গিয়ে মান সম্মান হারিয়ে ফেলতেছিলাম। তো
তোমাদের কি 29 আসছিল? মানে এটা অ্যান্সার বইয়ে দেয়া আছে 29। একটু সবাই কমেন্ট করো তোমাদের কি 29 আসছে কি না। আজকে কি এটা কী করলাম, এটা তোমাদের কি 29 আসছে কিনা একটু বলো। তোমাদের কি 29 আসছে? 29 কি আসছিল বলো তো? এটা অ্যান্সার হবে 29/√10। বাট আগেরটা কি 29 আসছিল? একটু কমেন্ট করে বলো যে এটা কি 29 আসছিল কিনা। আমি তো আজকে সব লতর পতর করে ফেলছি। এই কাজ যদি পাবলিক গ্রুপে করি, হাই হাই হাই, এই কাজ পাবলিক গ্রুপে করলে উপায় আছে? এইটা মনে হয় দেখা যাচ্ছে না রিফ্লেকশনের কারণে। এটা হচ্ছে 2√10, এটা রিফ্লেকশনের কারণে মনে হয় দেখা যাচ্ছে না। দাঁড়াও আমি ঠিক করে লিখে দিই, রিফ্লেকশনের কারণে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে 2√10। 4কে বর্গমূল করলে 2, 10কে বর্গমূল করলে 2√10। আচ্ছা ঠিক আছে, এই যা আসছিল, ভেরি গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পরের ম্যাথে যাব। তাহলে চলো আমরা পরের ম্যাথে যাবো। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইরকম ম্যাথ, এই যে দেখো তোমাদের বইয়ে এইরকম ম্যাথ কয়টা আছে জানো? এরকম ম্যাথ আছে 3টা। এরকম সেম ম্যাথ 3টা আছে। তো 3টা কি করে দেওয়ার দরকার আছে? আমি একটা করে দিলাম। ধরো এখানে যদি এইরকম বলতো যে এই ত্রিভুজটা সেম ম্যাথে আরেকটা টাইপ আছে এরকম, তোমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং বি হতে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরলাম এটা, ধরলাম বিডি। তোমাকে বলতো এখন যে সেম ম্যাথ, ক্ষেত্রফল বের করো এবং বি বিন্দু হতে এসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতাম? এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু, এখন কিন্তু ভূমি এসি, কেন? যেই বাহুর উপর লম্ব আঁকাবা সেইটা হচ্ছে ভূমি। যেই বাহুর উপর লম্ব আঁকাবা এসি, সেটা হচ্ছে ভূমি। আর লম্ব নিজে তো উচ্চতা, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তখন হয়তো এটা সমান ক্ষেত্রফলটা। বুঝছো ঘটনা? তোমায় আগে বলছিল এ থেকে বিসি এর উপর লম্ব, এখন যদি বলে বি থেকে এসি এর উপর লম্ব, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এখান থেকে তুমি বিডি বের করবা। এসি তো একইভাবে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পারা যাবে না। তো এই সেম ম্যাথ নিজের কিছু করতে হবে না, সব আমি করে দিলে কেমনে হবে? হ্যাঁ, যারা আশা করো যে সব ম্যাথ আমিই করে দিব, এটা কি তোমাদের আশা হইলো? এটা বেটা নিজেদের খারাপ ক্ষতি। তুমি এই সমস্ত স্যারের কাছে পড়বাই না যে স্যার তোমাকে সব ম্যাথ করে দিয়ে দেয়, যে স্যার তোমাকে সমস্ত, আমার কাছে পড়ো যার কাছে পড়ো, যে স্যার তোমাকে রাস্তা দেখাই দিবে এবং স্যার জানবে যে ওই রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় তুমি হোঁচট খাবা, ওই স্যারের কাছে পড়বা। আমার কাছে পড়ো আর না পড়ো, তার কাছে পড়ো। কারণ তুমি যদি লাইফে হোঁচট খাইতে না শিখো, তুমি জীবনে বড় হইতে পারবে না। তুমি এই এক্সপিরিয়েন্সই পাবা না লাইফের। আমি জানি এই অধ্যায়ের কোন ম্যাথ তুমি পারবা না, তাও ওটা করে দিব না, ওটা প্রবলেম সলভিং ক্লাসে করে দিব। বাট ওই জন্য তুমি আশা করে বসে থাকো না যেটা আমি করবোই না। তুমি আগে ট্রাই করো, হোঁচট খাও, তারপরে প্রবলেম সলভিং ক্লাসে আসো। বাট এটা যদি তুমি করো যে না তো আমি করলামই না, আমি ডিরেক্ট প্রবলেম সলভিং ক্লাসে দেখবো, তাইলে তুমি সারা জীবনেও ম্যাথের মজা পাবা না। এবং এই ম্যাথ মানে একটা আনকমন ম্যাথ সলভ করার টেকনিক তুমি সারা জীবনেও শিখতে পারবা না। ইন দ্য লং রান তুমি ভর্তি পরীক্ষায় কিন্তু খুব খারাপ করবা যদি আনকমন ম্যাথ নিজে ট্রাই না করো। আনকমন ম্যাথ নিজে ট্রাই করতে হবে। ট্রাই যদি না করো তাহলে কিন্তু বিপদে পড়বা, সামনে ভাইয়েরা বিপদে পড়ে যাবা। এখন দেখো, এখন আমরা, দাঁড়াও আমি বাম পাশে নিয়ে যাচ্ছি, বাম পাশে নিয়ে আসবো। এই যে আমাদের সিনেমার দ্বিতীয় পার্ট, উপরের লেখা কি দেখা যাচ্ছে? একটু দাঁড়াও আমি লেখাটা ভাষায় দিই। হ্যাঁ, উপরের লেখাটা কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে আমি আগে চেক করে নিই। দাঁড়াও, মানে লেখা সব ঠিকঠাক আছে কিনা এটা দেখে তারপরে শুরু করব। হ্যাঁ, একদম পারফেক্ট। ভেরি গুড, সেরা, সব কিছু ঠিক আছে। বাহ, ঠিক না থেকে যাইব কই বেটা, ঠিক না থাইকা যাইব কই, যাওয়ার তো জায়গায় নাই। এখন এই ম্যাথটা দেখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথটা, পড়ো, প্রশ্নটা পড়ো। তোমাকে বলছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ,
একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেয়া আছে, এ বিন্দু 3,4, বি বিন্দু 2t,5, সি বিন্দু 6, t, মানে এখানে টি হচ্ছে একটা চলক, টি এর মানটা দেওয়া নাই, তার মানে অবশ্যই টি এর মানটা আমাদের বের করতে হবে। এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজ মানে তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19 সমস্ত 2/1 বর্গ একক, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে। ধরো এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা 3,4 মানে 3,4, 2t,5 মানে 2t,5, 6, t, আবার যে বিন্দু থেকে শুরু করছিলা সেই বিন্দুতেই ফেরত আসবা, এত বর্গ একক। দেখো তোমাকে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, দিয়ে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক। এটার আলাপ পরে, আমরা আগে আমাদের মতো করে ক্ষেত্রফলটা বের করব, তারপরে সেটা সমান বসায় দিব 19 সমস্ত 2/1, তাইলে টি এর মান চলে আসবে। আমাকে বের করতে বলছে টি এর মান, তাহলে এখন দেখো এখান থেকে আবার এই একই কাজ, এইটা ভুল করা যাবে না, এটা আগে দাঁড়াও আমি আগে শিওর হয়ে নেই। 3,4 ঠিক তুলছি, 2t,5, 6, t, 3,4, হ্যাঁ এইবার দেখবো কেমনে ভুল হয়, এইবার দেখবো কেমনে ভুল হয়। হাফ 3 পাশে 15 প্লাস 2t ইন্টু টি মানে 2t স্কয়ার প্লাস 4/6 24, দেখবো এবার কেমনে ভুল হয়। মাইনাস এই দিকের গুলা গুণ করে যোগ, 4 দুগুণে 8t, 4 দুগুণে 8t, মাইনাস 5 6 30, সরি তো প্লাস, তো এনে তো মাঝখানে মাইনাস দিছি, 5 6 30 প্লাস 3t, একটু চেক করে নেই একদম ডান পাশে দেখা যায় কিনা, একটু চেক, হ্যাঁ দেখা যায়, ভেরি গুড, সুন্দর মতো দেখা যায়। এই যে এই দিকে গুণ করে যোগ মাইনাস এই দিকে গুণ করে যোগ, 3 পাশে 15, 2t স্কয়ার 424, আবার চেক করে হয়েছে কিনা, 4 দুগুণে 8t, 5 6 30, 3t, হ্যাঁ এখন দেখো এখান থেকে কি হবে, হাফ 15 আর 24 মিলে 39, 2t স্কয়ার প্লাস 39 মাইনাস 8t মাইনাস 30, মানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3t, হাফ, তাহলে এখানে কত আসতেছে 2t স্কয়ার মাইনাস 8t মাইনাস 3t মানে মাইনাস 11t, মাইনাস 8 আর মাইনাস 3 মিলে মাইনাস 11t, আর এখানে প্লাস 39 মাইনাস 30, কাটাকাটি থাকবে শুধু প্লাস 9, এত বর্গ একক, এত বর্গ একক, 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 বর্গ একক। দেখো এখন কিন্তু আমরা বের করে ফেলছি, এই যে দেখো 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 বর্গ, সবার এটা আসছে কিনা আমি চেক করে নেই, আমার এখন নিজের উপরে বিশ্বাস হইতেছে না আগের ম্যাথের পরে, এই সবার এটা আসছে কিনা বলো, আমি নিজের উপর বিশ্বাস হারাই ফেলছি, সবার এটা আসছে কিনা বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কমেন্ট করো সবার এটা আসছে কিনা, কমেন্ট করো সবার এটা আসছে, কই কেউ কমেন্টই করে না, বুঝলাম না। হ্যাঁ এটা আসছে, গুড, এটা আসছে, আচ্ছা তাইলে সাহস পাইলাম, এটা যেহেতু আসছে তাইলে সাহস পাইলাম। এখন কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে, যেটা আসছে এটা হচ্ছে আমাদের হিসাবে এত আসার কথা, বাট প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 19 সমস্ত 2/1, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে এই যে এইটার ক্ষেত্রফল বা এইটার মান কত দেয়া আছে, 19 সমস্ত 2/1, প্রশ্ন মতে হাফ ইন্টু 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 মাইনাস 11t প্লাস 9 ইকুয়ালস টু 19 সমস্ত 2/1, 19 সমস্ত 2/1। দেখো আমাদের ক্ষেত্রফল আসছে এইটা, আর প্রশ্নে দেয়া আছে 19 সমস্ত 2/1, তাহলে এখন এই 19 সমস্ত 2/1 কি লেখা যায়, 19 দুগুণে 38 আর 39, 39/2, 39/2, এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকবে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়ালস টু 39, 2t স্কয়ার মাইনাস 11t
এটা যদি বাম পাশে আনি মাইনাস করে দেই, তা 9 আর 39 কাটা গিয়া -30, -30 ইকুয়ালস টু 0, -30 ইকুয়ালস টু 0, -30 ইকুয়ালস টু 0। এখন দেখো এই যে এটাকে কি করব, মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর কেমনে করব, 30 দুগুণে 60 বানাইতে হবে 11, 4 15 60, রাইট, 2t স্কোয়ার। এই মিডল ফ্যাক্টর তো সবাই পারো, এটা আবার জিজ্ঞেস করো না ভাইরা। 4 15 60, 30 দুগুণে 60 আবার 4 15 60। এখন এইটার সাথে নেই এইটা, এটা নিলেই হচ্ছে। এখান থেকে যদি আমি 2t স্কোয়ার, ধরো এইটার সাথে এইটা নেই আর এটার সাথে এইটা, তাহলে কমন নিতে সুবিধা হবে। এই দুইটা সিরিয়ালে লিখে দাঁড়াও, এইভাবে লিখি 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 15t মাইনাস 30 ইকুয়ালস টু 0, তাহলে কমন নিতে সুবিধা হবে আর কি। এতে যদি 2t কমন নিই, 2t কমন নিলে t প্লাস 2, এতে যদি মাইনাস 15 কমন নেই, t প্লাস 2 ইকুয়ালস টু 0। নিচে কি লাইন দেখা যাচ্ছে? মনে হয় নাও দেখা যাইতে পারে, উপরে লিখি, নাও দেখা যাইতে পারে, উপরে লিখি। তাইলে কমন নিলে, এখান থেকে কমন নিলে আসবে t প্লাস 2 ইন্টু 2t মাইনাস 5 ইন্টু 2t মাইনাস 15, 2t মাইনাস 15 ইকুয়ালস টু 0, রাইট। এখন তুমি এইটা সমান একবার 0 লিখবা, হয় 2t প্লাস 2 ইকুয়ালস টু 0, সুতরাং t ইকুয়ালস টু -2, অথবা 2t মাইনাস 15 ইকুয়ালস টু 0, 2t ইকুয়ালস টু 15, t ইকুয়ালস টু 15/2, t ইকুয়ালস টু 15/2। উত্তর কি মিলছে? -2 15/2। আরে বাহ, সেরা উত্তর মিলে গেছে, দেখছো, এইবার একেবারে করে ফেলছি। -2, t এর একটা মান হচ্ছে -2 আর একটা মান হচ্ছে 15/2, একটা মান হচ্ছে -2 আর একটা হচ্ছে 15/2, একটা -2 আর একটা 15/2। দেখো, একটা -2 একটা 15/2, সুন্দর মেথ, সুন্দর মেথ। -2 আর 15/2, -2 15/2। আশা করি সবাই এটা বুঝতে পারছো। -2 আর 15/2, আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে এটা আমি মুছে দিচ্ছি, তাহলে এটা মুছে দেই। একটা আসছে -2, একটা 15/2। ওকে, এখন দেখো একদম নিচের ম্যাথটা, একদম নিচের ম্যাথটা। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। সেম ম্যাথ, একদম হুবহু আগের ম্যাথটাই, মাত্র যে ম্যাথটা করলাম হুবহু সেম ম্যাথটাই। কি বলছে? একটা ত্রিভুজের 3টা শীর্ষ, একটা হচ্ছে t প্লাস 1, 1, আরেকটা হচ্ছে 2t প্লাস 1, 3, আরেকটা হচ্ছে 2t প্লাস 2, 2t। দেখতে একটু ভয়ানক লাগতেছে, মানে একটু কঠিন কঠিন লাগতেছে, বাট আসলে কঠিন কিছু না। আমরা একই কাজ করবো, জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, আগে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে এই পর্যন্ত আগে করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? এইখানেই লিখি, দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ। এই তুমি আগে নাম দিতে পারো, ধরলে এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, তারপরে বলবা ত্রিভুজ এ বি সি সমান হাফ ইন্টু নির্ণায়ক। যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, ধরো এ থেকে শুরু করলা, কালো দিয়ে লিখি, এ থেকে শুরু করো, টি প্লাস 1, 1, 2t প্লাস 1, 3, 2t প্লাস 2, 2t। তারপরে কি আবার প্রথম বিন্দুটা t প্লাস 1, 1। শোনো, যারা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো তারা এইভাবেও করতে পারো, মানে এটা হচ্ছে 9-10-এর সিস্টেমটা। আর যারা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো তারা তো নির্ণায়কের সাহায্যও করতে পারো, যেভাবে খুশি, তোমার যেভাবে ভালো লাগে। এখন এরপরে কি হবে? হাফ। ও এখানে আবার ইয়া দিছি কেন? হাফ, সেকেন্ড ব্র্যাকেট, এই দিকে গুণ, এই যে এইটা গুণ, এইটা গুণ, এইটা গুণ, কি হবে? এইটার সাথে এইটা গুণ করলে 3t প্লাস 3, 3t প্লাস 3 প্লাস এটাতে গুণ করলে 4t স্কোয়ার, 4t স্কোয়ার প্লাস 2t প্লাস এটাকে গুণ করলে 2t প্লাস 2, 2t প্লাস 2। এটা শেষ। তারপরে মাইনাস, মাইনাস দিয়ে বাকিটা নিচে লিখি, মাইনাস দিয়ে বাকিটা নিচে লিখি, এখানে লিখি। এইদিকে গুণ করলে 2t প্লাস 1, 2t প্লাস 1 প্লাস 6t,
60 প্লাস 3 দুগুণে 6 প্লাস 2t স্কয়ার প্লাস 2t। এই কেউ আবার দেখা ভয় পায়ও না, এটা সোজা জিনিস, কেউ দেখা ভয় পায়ও না, সহজ জিনিস। এখন কি করবা, জাস্ট এই কাটাকাটি করবা, এই যে এগুলো মাইনাস না, সব কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে অ্যান্সারটা বের করো, এটা আসবে, কাটাকাটি অ্যান্সারটা বের করো সবাই, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, দেখে বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে 2t স্কয়ার মাইনাস 3t, 2t স্কয়ার মাইনাস 3t। সবাই কি করবে, যেটা মাইনাস না, সবগুলো এই যে ব্র্যাকেট তুলে দিলে সবগুলো মাইনাস হয়ে যাবে, সবগুলো মাইনাস হলে এইটার সাথে এটা কাটাকাটি যাবে, প্লাস মাইনাস কাটাকাটি করবা, প্লাস মাইনাস কাটাকাটি, এইটা আসবে অ্যান্সার। বলো তো এটা আসছে কিনা, সবাই করো এটা, বর্গ একক, সবাই তাড়াতাড়ি কমেন্ট করবা অ্যান্সার করে, এইটা আসছে কিনা, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, সবাই বলো এটা আসছে কিনা। সব কিছু কি ঠিকঠাক লিখছি? হ্যাঁ ঠিকঠাকই লিখছি, কোনো কিছু ভুল করি নাই। এই যে এই মাইনাস দিয়ে এটা কাটাকাটি করলে, মাইনাস দিয়ে কাটাকাটি করলে পরে এইটা অ্যান্সার আসবে, হাফ ইন্টু হাফ তো হাফের মতো থাকবে, 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2। আমি দেখি কে কি কমেন্ট করতেছে, সবার এটা আসছে কিনা বলো, সবার এইটা আসছে কিনা বলো। মিলে গেছে, আরে সেরা, মিলে গেছে, ভেরি গুড। জি এটা আসছে, গুড, ঠিক আছে, যাদের আসছে ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, এখন লাস্ট পার্টটুক আমি তাহলে উপরেরটা মুছে দিচ্ছি, হ্যাঁ উপরেরটা মুছে দিই, আমি লাস্টের পার্টটুক আবার দেখাবো এখন। যাদের এটা আসছে ভেরি গুড, যারা আসে নাই তারা একটু ক্যালকুলেশনটা করবা, ভুল হওয়ার কিছু নাই এখানে। এখন তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলছে এতটুকু, যে আমার এতটুকু অ্যান্সার হয়েছে, এতটুকু বলছে, এর সাহায্যে এবং দেখাও যে টি এর মান 2 অথবা মাইনাস হাফ, মানে টি এর মান 2 অথবা মাইনাস হাফ হলে বিন্দুত্রয় সমরেখা হবে। বিন্দুত্রয় বলছে টি এর মান যদি 2 অথবা -1/2 হয়, তখন বিন্দু তিনটা সমরেখা হবে। মানে আমরা জানি তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে সেই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। মানে হচ্ছে সেই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। তখন এই যে আমরা ক্ষেত্রফলটা বের করছি, এই ক্ষেত্রফলটা হয়ে যাবে তখন 0, এই ক্ষেত্রফলটা হয়ে যাবে 0। আমরা যে ক্ষেত্রফলটা বের করছি সেই ক্ষেত্রফলটা যদি 0 হয়, মানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তার মানে হচ্ছে এই তিনটা বিন্দু কোনো ত্রিভুজ তৈরি করতে পারবে না, অর্থাৎ তারা সমরেখ। খুবই সোজা জিনিস না? এখন এটা যখন 0 বসাই দিও, দেখো এখন 2 দিয়ে গুণ করে দাও, 2 দিকে গুণ করে দিলে 0 তো 0, এটা বাদ, 2 দিয়ে গুণ করে দিলে 0 তো 0। এখন শুধু মিডিল ফ্যাক্টর করবা, মিডিল ফ্যাক্টর করলে অ্যান্সার একটা আসবে টি এর মান 2, একটা আসবে মাইনাস হাফ। বের করো, এই মিডিল ফ্যাক্টর করো, মিডিল ফ্যাক্টর 2 দুগুণে 4, 4 একে 4, 2 দুগুণে 4, 4 একে 4, আমি করেই দিই, দেখো 2 দুগুণে 4, 4 একে 4, 2 দুগুণে 4, 4 একে 4, 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস t মাইনাস 2। এই যে দেখো, এখন এখান থেকে যদি কি কমন নেই, 2t কমন নেই, 2t কমন গেলে t মাইনাস 2 প্লাস 1 কমন গেলে t মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো একটা আসবে t মাইনাস 2, একটা আসবে t মাইনাস 2, আর একটা আসবে 2t প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটাকে 0 ধরলে t এর মান আসবে 2, এটাকে 0 ধরলে t এর মান আসবে মাইনাস হাফ। দেখো শেষ, কত সোজা। দেখো পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু তোমাকে টি এর মানগুলো নাও দেওয়া থাকতে পারে, এখানে তো অ্যান্সার দিয়েই দিছে। পরীক্ষায় তোমাকে বলবে যে বিন্দু তিনটা সমরেখা হইলে টি এর মান কত, তোমাকে বলবে বিন্দু তিনটা সমরেখা হলে টি এর মানগুলো নির্ণয় করো। আগে থেকে অ্যান্সার দিয়ে দিলে তো এটা অর্ধেক হয়েই গেল, খুব সোজা ম্যাথ না? এরই মাধ্যমে আমাদের 3.1 প্লাস 3.2 প্লাস 3.3 শেষ হইল। আমি যেভাবে পড়াইছি 3.1 থেকে 3.3 শেষ হইল, আমি যেই টাইপের ম্যাথগুলা করাইছি, তুমি যদি ভালো মতো বুঝে থাকো এই তিনটা অধ্যায়ের 80% ম্যাথ মিনিমাম 80% ম্যাথ তুমি নিজেই করতে পারবা। এবং এই পর্যন্ত বোর্ডে যে ম্যাথগুলো আসছে তার 95% পারবা। 95% আসলে 100%ই পারা উচিত। এখনও পর্যন্ত বোর্ডে যে ম্যাথগুলো আসছে 100% পারবা, বাট কিছু ম্যাথ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা ওগুলো বইয়ে তুলে দেয়,
একটু ডিফারেন্ট টাইপের থাকে, ওগুলো পারবা না, একটু কষ্ট হবে, ওগুলো আমি প্রবলেম সলভিং ক্লাসে করাবো। বাট বোর্ডে আসছে যে সমস্ত ম্যাথ সবগুলো মানে 100% তোমার করতে পারা উচিত যদি তুমি বুঝে থাকো। আর প্রবলেম সলভিংয়ের জন্য আলাদা ক্লাস আছে, ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। এখন আমরা 3.4 শুরু করব। এখন আমরা 3.4 শুরু করব। একটু তোমাদের কমেন্ট পড়ব, সবাই যে কোনো কমেন্ট করো, আমি 5 মিনিট রেস্ট নিব। 5 মিনিট রেস্ট নিব। 5 মিনিট রেস্ট। 5 মিনিট রেস্ট নিয়ে 3.4 শুরু করব। 5 মিনিট রেস্ট নিয়ে 3.4 শুরু করব। তোমাদের কোনো কমেন্ট থাকলে বলো, আমি কমেন্ট পড়বো এখন। তোমাদের কারো কোনো কমেন্ট থাকলে বলো, আমি এখন কমেন্ট পড়ব। না এক্সাম হবে, কে কমেন্ট করছো? সুমাইয়া। সুমাইয়া এক্সাম হবে 3.1 থেকে 3.4। 3.1 থেকে 3.4 এই 4টা চ্যাপ্টার শেষ হইলে এই 4টার উপর একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। মানে এই 4টা অধ্যায়ে যত সমস্যা সবার বের হবে সেইগুলোর উপর একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। এবং সমস্যাগুলো তুমি কোথায় দিবা? আমি কিন্তু গ্রুপে একটা পোস্ট দিয়ে রাখছি অ্যানাউন্সমেন্টে, যে 3.1 থেকে 3.4 পর্যন্ত সকল সমস্যা ওই পোস্টের কমেন্টে দিবা। ছবি তুলে দিতে পারো, লিখে দিতে পারো, যেভাবে খুশি। তারপর সেইগুলোর উপর প্রবলেম সলভিং ক্লাস নিয়ে 3.4-এর উপর বা 3.1 থেকে 3.4 পর্যন্ত একটা পরীক্ষা হবে এবং সাথে 3.5 শুরু হয়ে যাবে। মানে 3.4 শেষ হইলেই আগামী ক্লাসে, আজকে এবং আগামী ক্লাসের 30 মিনিটে, আগামী ক্লাসের 30 মিনিটেই 3.4 শেষ হয়ে যাবে। মানে আগামী ক্লাসেই আমরা 3.5 শুরু করব। বাট প্রথম পরীক্ষাটা এবং প্রবলেম সলভিং ক্লাসটা শুধু 3.1 থেকে 3.4 পর্যন্ত হবে। এখন কমেন্ট করো, কমেন্ট করো। 5 মিনিট রেস্ট। রেস্ট মানে কমেন্ট পড়ব। 5 মিনিট রেস্ট মানে কমেন্ট পড়ব। বলো কে কি জানতে চাও, বলো কে কি জানতে চাও। জি ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ক্লিয়ার, ভেরি ভেরি গুড। এই ক্লাসে মাত্র 9 জন আছে, ক্লাসে 9 জন আছে, কারণ আছে। 9 জন থাকার কারণ হচ্ছে 3.1 থেকে 3.4 পর্যন্ত যা পড়াইতেছি সব কিছু 9-10-এই পড়ে আসছো। তবে 3.5 থেকে দেখবা আমি যে ভালো পড়াইতে পারি এখনও কিন্তু তোমরা বুঝতেছো না। আমি যে ভালো পড়াইতে পারি তোমরা এখনও বুঝতেছো না, কারণ যা পড়াইতেছি 80% স্টুডেন্ট এগুলো অলরেডি খুব ভালো করে পারে, 9-10-এ থাকতেই এগুলো পারে। এই জন্য ওরা লাইভ ক্লাসে আসার আগ্রহ নাই বা অনেকেই হয়তো ক্লাস দেখতেও আসে না। কিন্তু 3.5, 6, 7 যখন পড়াবো তখন বুঝতে পারবা যে না, নতুন অনেক কিছু এই ভাইয়া জানে বা পড়াইতে পারে। তখন বিশ্বাস হবে, তখন বিশ্বাস হবে যে না, আমি আসলে খারাপ পড়াই না। এখন তোমার মনে হচ্ছে যে এগুলো কী পড়াচ্ছে, এগুলো তো আমি আগে থেকেই পারি। কি কেউ কোনো কমেন্ট নাই? কারো কোনো পড়াশোনার বাইরেও কিছু জিজ্ঞেস থাকলে বলতে পারো, 5 মিনিট কমেন্ট পড়ি। আচ্ছা ভাইয়া, ভালো না পড়ালে কি আপনার কাছে আসতাম নাকি? ও আচ্ছা, তাও তো কথা। এটা তো ফ্রি ক্লাস না। হ্যাঁ আসলেই তো 1250 টাকাতে ভর্তি হয়েছো, ফ্রি ফ্রি ভুলেই তো গেছিলাম। ভালো না লাগলে তো পড়তে আইতে না, সত্যি কথা তো। জি ভাইয়া, না ভাইয়া আমি জানি আপনি বেস্ট। ও আচ্ছা, লক্ষণ তাই? ভালো হয়ে যাও মাসুদ। কি সৌরভ, কে ভালো হবে? এই 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট। আজকে আর 10 মিনিট পড়বো, বেশিক্ষণ না। 3.4 আসলে 10 মিনিটের পড়া, বাট 3.4 অধ্যায়ে দেখো 3.4 অধ্যায় কি আছে জানো? 3.4 অধ্যায় পড়াইতে একটা সূত্র লাগবে। 3.4 অধ্যায়, পুরা 3.4 অধ্যায় পড়াইতে একটা সূত্র লাগবে। সেই সূত্রটা কি জানো? সেই সূত্রটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এই পুরা অধ্যায়টা এই একটা সূত্রের উপর, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? এই সূত্র যে জানে না এর জীবনেও বিয়ে হবে না। এই সূত্র যে জানে না তোমার এই জীবনে আর বিয়ে হবে না, টেনশন ফ্রি থাকো। এই সূত্র যদি তুমি চাইলে না থাকো, তোমার এই জীবনে বিয়ে শাদী করে দরকার নাই। শুধু শুধু একটা মানুষকে কষ্ট দিও না। x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার
√অফ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তুমি এইভাবেও লিখতে পারো, অথবা তোমার যদি ইচ্ছা হয় না আমি 1 থেকে 2-এ যাব না, আমি 2 থেকে 1-এ আসবো, তাও কোনো সমস্যা নাই। 1 থেকে 2-এও যাইতে পারো, 2 থেকেও 1-এ আসতে পারো, কোনো সমস্যা নাই। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, এই সূত্র ছাড়া √অফ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এই সূত্র ছাড়া আর কোনো সূত্রই লাগবে না। তাহলে 3.4 10 মিনিট লাগবে কেন? কিছুই তো লাগার কথা না। আসলে এটা পুরোটাই বাড়ির কাজ দিয়ে দেওয়া উচিত, বাট আমি তাও 1-2টা ম্যাথ করে দিব। করে দিব। দাঁড়াও, এতক্ষণ কেতাবুদ্দিন আর অসীম কুমার শাহ স্যারের বই ফলো করতেছিলাম, এখন এই যে এইটা ফলো করবো। এখন এসইউ আহমেদ, নাহলে বেচারা মাইন্ড করবে। এসইউ আহমেদ স্যারের বই থেকে কয়েকটা ম্যাথ করায়, মানে সব এই ম্যাথ যা করাচ্ছি সব বই আছে, কিন্তু এই বেচারা এতক্ষণ ধরে এনে পড়ে আছে, তো এর থেকেও কয়েকটা ম্যাথ করাই, এর থেকে দেখে দেখে করাই, যদিও সব বইয়েই আছে ম্যাথগুলা, বাট এই বেচারা নয়তো রাগ করতে পারে। কি করতে পারে? রাগ করতে পারে। তো দেখো, এই যে শুধু এই সূত্র দিয়ে এই অধ্যায়ের সমস্ত ম্যাথ, তাইলে এই অধ্যায়ে না পারার মতো কিছু আছে? এই অধ্যায় থেকে না পারার মতো কিছু থাকা সম্ভব? যেমন এসইউ আহমেদ স্যারের বইয়ের 3.4-এর এক্সাম্পল 1। এই তোমাদের এক্সাম্পল 1 লেখার দরকার নেই, তুমি আগে দেখো, সিস্টেম দেখো। এই অধ্যায় থেকে আজকে ক্লাসে 2টা ম্যাথ করে দিব, আগামী ক্লাসে 2টা, মানে আগামী ক্লাসের প্রথম 15 মিনিটের মধ্যে এই অধ্যায় শেষ হয়ে যাবে এবং 3.5 শুরু হবে। মানে মঙ্গলবারে 3.4 শেষ, 3.5 শুরু। তার মানে বৃহস্পতিবারে ধরে রাখো, আমি গ্রুপে পোস্ট দিয়ে দেবো, বৃহস্পতিবারে 3.1 থেকে 3.4-এর সমস্ত প্রবলেম সলভিং ক্লাস থাকবে এবং শুক্রবারে পরীক্ষা। বৃহস্পতিবারে 3.1 থেকে 3.4-এর প্রবলেম সলভিং ক্লাস, শুক্রবারে রাতে পরীক্ষা। রেডি হয়ে যাও সবাই, প্রথম পরীক্ষা, ফার্স্ট পেপার ব্যাচের প্রথম পরীক্ষা। কাজেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তাদের জন্য থাকবে বিশাল বিশাল আকর্ষণীয় কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পুরস্কার সামগ্রী, এবং তারা পাবা আমার সাথে সামনাসামনি দেখা করার সুযোগ। বিশাল সুযোগ না, আমাকে সামনাসামনি দেখতে পারবা। দেখো বিশাল সুযোগ, কিন্তু এই তো আর কয়দিন পরে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। দেখো এখন তো দাম দিচ্ছ না, আর কয়দিন পরে যখন সেলিব্রিটি হয়ে যাবো তখন কিন্তু দেখা করার জন্য পে করতে রাজি থাকবা। তো এখন পুরস্কার, পরীক্ষায় যদি ভালো করো তাহলে যারা ভালো করবা, ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, তাদের সাথে তারা আমার সাথে দেখা করার সুযোগ পাবা। বুঝো বিষয়টা, বিশাল একটা সুযোগ। কিন্তু প্রশ্নটা কি দেখো, এক্সাম্পল 1 বলতে, আচ্ছা আগে প্রশ্নটা লিখি। -2, প্রশ্নটা দেখে লিখি, এই প্রশ্নটা লিখে নাই। -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে, -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে, এবং x অক্ষ, এটা কি লিখছি? হ্যাঁ, x অক্ষ থেকে, সবাই বুঝে নিও। -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে সর্বদা সমদূরবর্তী বিন্দু সমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো সবাই প্রশ্নটা লিখো। -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে, আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি, -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আশা করি সবাই প্রশ্নটা লিখছো, ঠিক আছে? এখন ঘটনা দেখো, কি করব কি দেখো, তোমাকে বলছে একটা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। সঞ্চার পথ মানে কি? সঞ্চার পথ মানে হচ্ছে, ধরো একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দু সব সময় সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলো। এই যে এই বিন্দুটা, ধরো ও হচ্ছে একটা বিন্দু, স্থির বিন্দু। এই স্থির বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটা সব সময় সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলো। এই যে ঘুরে আসলো, তাহলে এই পি বিন্দুটা যেই পথে ঘুরে আসছে সেটা হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথ। ধরো পি বিন্দু হচ্ছে একটা x, y বিন্দু, x, y একটা বিন্দু। এই বিন্দুটা কি করলো? একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলো। তো সে যেই পথটাতে ঘুরে আসছে সেটা হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথ।
তার মানে আমরা বলতে পারি এখানে পি বিন্দুর সঞ্চার পথটা হচ্ছে একটা বৃত্ত। আমরা বলতে পারি এখানে পি বিন্দুর সঞ্চার পথটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে একটা বিন্দুর সঞ্চার পথ বৃত্ত হইতে পারে, সরল রেখাও হইতে পারে। ধরো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, সে একদম সবসময় সোজা চলতেছে, সে সবসময় সোজা চলতেছে। তাহলে এই এটা পি বিন্দুর সঞ্চার পথ হবে একটা সরল রেখা। আবার কেউ কোনো কোনো সময় যদি পি বিন্দু এইভাবে চলে, তাহলে পি বিন্দুর সঞ্চার পথে একটা বক্ররেখাও হইতে পারে। বাট আমাদের সিলেবাসে শুধু সরল রেখাই আছে, আমাদের সিলেবাসে সরল রেখা আছে। বাট এখানে সঞ্চার পথে কিন্তু বৃত্ত হইতে পারে, মানে আমরা পড়তেছি সরল রেখা অধ্যায়, বাট সঞ্চার পথ কিন্তু সরল রেখাও হইতে পারে, বক্ররেখাও হইতে পারে, কোনো সমস্যা নাই। বক্ররেখাও হইতে পারে, যেমন এই যে বৃত্ত, বৃত্ত তো সঞ্চার পথ, তো বৃত্ত কি বক্র সরল রেখা না? বৃত্ত তো সরল রেখা না। এখন ঘটনা দেখো, প্রশ্নটা কি চাইছে বুঝো। শোনো, এইখানে এই পুরা 3.4 চ্যাপ্টারে সূত্র কিন্তু একটাই, সূত্র একটাই, বাট একটু বোঝো। তোমাকে বলছে -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে, দেখো আগে জিনিসটা বোঝো। হ্যাঁ, বুঝতে পারলে এইগুলা ম্যাথ সরল রেখার ম্যাথ কোনো কিছু না বুঝাও করা যায়। মনে করো তুমি কিছুই বুঝো না কিন্তু ম্যাথ পারবা, কিন্তু এগুলাতে তুমি ইন্টারমিডিয়েট কাটাইতে পারবা, ভর্তি পরীক্ষায় গিয়ে ধরা হবা। তোমাকে বলছে -2,5 -1 -2 1 2 3 4 5 -2,5 এই যে বিন্দু, ধরো এ বিন্দু, এবং x অক্ষ থেকে সমদূরবর্তী, যে এটা হচ্ছে x অক্ষ, x অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ। আচ্ছা, সৃষ্ট সঞ্চারপথ পরে যাইতেছি। তোমাকে বলছি এমন সব বিন্দু বের করো, এমন সব বিন্দু বের করো যে বিন্দুগুলা এই যে এই বিন্দু থেকে দূরত্ব যত, x অক্ষ থেকে দূরত্ব তত, এই বিন্দু থেকে দূরত্ব যত, x অক্ষ থেকে দূরত্ব কি তত। তাহলে এটা কেমন হইতে পারে? এটা কি বলে, চিত্রটা কেমন হইতে পারে বলো তো? চিত্রটা কেমন হইতে পারে? চিত্রটা কেমন হইতে পারে? চিত্রটা কেমন হইতে পারে? চিত্র তো কেমন হইতে পারে, একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো কেমন হইতে পারে। এই বিন্দুটা থেকে দূরত্ব যত, x অক্ষ থেকেও দূরত্ব তত। ধরো এখানে কেমন হইতে পারে, এই দিকে হইতে পারে। এই পরীক্ষায় কিন্তু চিত্র আঁকতে হবে না, দাঁড়াও, পরীক্ষায় কিন্তু চিত্র আঁকতে হবে না, আমি তোমাকে জিনিসটা বোঝাই, জিনিসটা বোঝাই। পরীক্ষায় চিত্র আঁকতে হবে না, তুমি আগে জিনিসটা বোঝো। লাল কলম কই? এই যে এটা y অক্ষ, এটা x অক্ষ। ধরো এমন কতগুলা বিন্দু, যে বিন্দুগুলা x অক্ষ থেকে, যে এই x অক্ষ থেকে দূরত্ব যত, এই বিন্দু থেকে দূরত্ব তত, এরকম হইতে পারে না? এই রেখাটা দেখো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো এই যে এই রেখাটার উপর এই বিন্দু x অক্ষ থেকে দূরত্ব যত, এই বিন্দু দূরত্ব তত। এই বিন্দুর x অক্ষ দূরত্ব না, এরকম হবে না, এই চিত্র এইটা হবে না, কারণ এখানে দূরত্ব সমান হবে না। চিত্র কেমনে হবে এটা? আচ্ছা, চিত্র কীরকম হইতে পারে? চিত্র কীরকম হইতে পারে? এরকম হবে না, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এইরকম। এখান থেকে দূরত্ব তো না, এটা চিত্র কেমন হবে? এই চিত্র কেমন হবে বুঝতেছি না তো, নিজেই তো কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা, চিত্র পরে, চিত্র কেমন হবে বুঝতেছি না, এখন চিত্র পরে, আগে দেখো ম্যাথটা করি। চিত্র আগামী ক্লাসে বুঝাবো না, এখন ম্যাথটা দেখো। তোমাকে বলছে এই বিন্দু থেকে দূরত্ব যত, x অক্ষ থেকে দূরত্ব তত, এমন বিন্দুগুলা যোগ করলে যেই সঞ্চার পথটা হয় সেটা হইতে পারে বৃত্ত, হইতে পারে সরল রেখা, এমন সমীকরণটা বের করতে হবে। বাট শর্ত হচ্ছে এই বিন্দু থেকে দূরত্ব যত, x অক্ষ থেকে দূরত্ব তত। তো আমি ধরলাম একটা বিন্দু px, y, আমি একটা ধরলাম। শোনো, সঞ্চার পথ সবসময় সৃষ্টি হবে একটা চলমান বিন্দু দ্বারা। সঞ্চার পথ সবসময় সৃষ্টি হবে একটা চলমান বিন্দু দ্বারা, কারণ একটা বিন্দু যদি স্থির হয়ে থাকে সঞ্চার পথ হবে না, একটা চলমান বিন্দু লাগবে। কি লাগবে? একটা চলমান বিন্দু। তাহলে প্রথমে ধরে নিতে হবে, ধরি সঞ্চার পথের একটি চলমান বিন্দু, একটি চলমান বিন্দু px, y। সঞ্চার পথের একটি চলমান বিন্দু px, y, কারণ একটা চলমান বিন্দু তুমি যদি না ধরো, একটা বিন্দু যদি সে না চলে, বৈশা থাকে, তাহলে তো সঞ্চার পথ হবে না।
তাহলে আমরা সব সময় সঞ্চার পথের সমীকরণ যদি চাই, আমরা ধরি সঞ্চার পথের একটি চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই। মানে এটা এক এক বই এক একভাবে লিখছে। তুমি এইভাবে লিখতে পারো সঞ্চার পথের উপর অবস্থিত একটি চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই, অথবা এভাবে লিখতে পারো সঞ্চার পথের একটি বিন্দু বা সঞ্চার পথের সেটের একটি বিন্দু। সেট কেন? কারণ একটা সঞ্চার পথ তো অসংখ্য বিন্দুর সমষ্টি। সবগুলা বিন্দুকে নিয়ে যদি আমি একটা সেট বিবেচনা করি, তাহলে এই বিন্দুটা হবে সবগুলা বিন্দুর সেটের একটা বিন্দু। তুমি এভাবে লিখতে পারো সঞ্চার পথের সেটের একটি বিন্দু এক্স কমা ওয়াই, অথবা সঞ্চার পথের উপর একটি চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই, যেভাবে খুশি ধরো। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যত, এক্স অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব তত। ঘটনা বুঝছো? তুমি সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু আগে ধরবা এক্স কমা ওয়াই, সবসময় এক্স কমা ওয়াই আমরা ধরি। মানে এই অধ্যায়ের সমস্ত মেতে প্রথম লাইন হচ্ছে এইটা, ধরি সঞ্চার পথের উপর একটি চলমান বিন্দু এক্স কমা ওয়াই, মানে পি এক্স কমা ওয়াই, অথবা সঞ্চার পথের সেটের একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। ধরার পরে কন্ডিশনটা দেখবা। কন্ডিশনে বলছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে এই যে সমদূরবর্তী, দেখো সমদূরবর্তী। তার মানে বলো তো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? রুট ওভার অফ এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব রুট ওভার অফ এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। বুঝো? এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এইটা, রুট ওভার অফ এক্স মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, কারণ দুইটাই সমান, সমদূরবর্তী। এখন বলো তো এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? একদম সরল লেখার 3.1 পড়াইছিলাম। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজের সমান। মনে আছে কি না? ভুলে খাই লাইছো? এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। তাহলে এখানে কি করে দিব? স্কোয়ার করে দিব, উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। তাহলে রুট ওভার কাটা, রুট ওভার অফ কাটা, এ পাশে হয়ে যাবে ওয়াই স্কোয়ার। শেষ, অ্যান্সার শেষ। এখন তুমি এখানে অ্যান্সার রেখে দিতে পারো। যখন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা, এটাই অ্যান্সার। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এখানে অ্যান্সার রেখে দিলেই চলে। বাট তুমি যদি তোমার বইয়ের অ্যান্সারের সাথে মিলাইতে চাও, তাহলে কি করতে হবে জানো? এটাকে স্কোয়ার ভাঙাইতে হবে। বইয়ের অ্যান্সারের সাথে মিলাইতে হলে কি করতে হবে? স্কোয়ার ভাঙাইতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10y মাইনাস প্লাস 25 ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y প্লাস 29 ইকুয়ালস টু 0। অ্যান্সার দেখো তো, শেষ। প্লাস 4x মাইনাস 10y 29, এই যে এটা অ্যান্সার, এইটা অ্যান্সার আনসার। বাট এইখানে বোঝার জিনিসটা কি, যে এই যে একটা সঞ্চার পথ, এই সঞ্চার পথের উপর অবস্থিত তুমি যে কোনো বিন্দু নিবা, চিত্রটা ওই যে প্লট করে আঁকাইতে হবে। চিত্রটা এখান থেকে, আমি তো চিত্রটা অনুমান করতে পারতেছিলাম না কোন দিকে হবে। এই যে এখান থেকে তুমি যদি চিত্রটা আঁকাও, চিত্রটা কীভাবে আঁকাবা? এই তোমরা একটু বাসায় ট্রাই করবা, বাসায় ট্রাই করে চিত্রটা আমাকে আঁকাই দিবা। চিত্রটা আঁকাইতে পারি নাই, বুঝতেছিলাম না কোন দিকে হবে, কী করবা? এখান থেকে, আচ্ছা এখানে অ্যান্সার, তুমি এখান থেকে ওয়াইয়ের মান বের করবা, এখান থেকে ওয়াইয়ের মান বের করবা, তারপর এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করবা। ওই 9-10 যেভাবে ছক কাগজে প্লট করতা, ওয়াইয়ের মান এনতে বের করবা, বের করে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বসাবা, বসাইয়া বিন্দুগুলো আঁকাবা। বিন্দুগুলো আঁকাইলে দেখবা সেই সরল রেখার যে কোনো বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত, এক অক্ষের দূরত্ব তত। তোমরা স্কেল দিয়ে মাপবা, যাদের একটু আগ্রহ আছে স্কেল দিয়ে মাপবা। এই সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করবা, ওয়াইয়ের মান বের করে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করবা, প্লট করবা, সরলরেখাটা আঁকাবা। সরলরেখা না, এটা বাঁকা রেখা হবে, বক্ররেখা হবে, আঁকাবা। তারপরে দেখবা সরলরেখা হইতে পারে, এটা তো যেহেতু স্কোয়ার আছে সরলরেখা হবে না, এটা কার্ভ হবে। ওই কার্ভের সকল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত, এক অক্ষের দূরত্ব তত হবে। স্কেল দিয়ে মাইপা দেখবা কথা সত্য কিনা। এখন দেখো ম্যাথগুলো কিন্তু সোজা। এই অধ্যায়ে শুধু এই যে দূরত্বের সূত্র, শুধু দূরত্বের সূত্র, এই অধ্যায়ে শুধু দূরত্বের সূত্র, আর কিছু নাই। এই অধ্যায়ে শুধু দূরত্ব নির্ণয় ছাড়া আর কিছু নাই। তো আজকে ক্লাস এখানেই রাখতেছি, আজকে আর করাবো না। আজকে ক্লাস এই পর্যন্তই। এই অধ্যায় থেকে আগামী ক্লাসে 3.4 থেকে আগামী ক্লাসে 3টা ম্যাথ করাবো। মানে এই অধ্যায়ে টোটাল টাইপই আছে 3টা, একটা টাইপ করাই ফেলছি। বাট আগামী ক্লাসে আরও 2-3টা ম্যাথ করাবো। এই অধ্যায় থেকে 20 মিনিট লাগবে। আগামী ক্লাসের 20 মিনিটের মধ্যে 3.4 শেষ করে আমরা 3.5-এ ঢুকবো। আগামী ক্লাসেই আমরা 3.5-এর বেসিক আলোচনা শুরু করব। 3.5 থেকে তোমার পড়তে ভালো লাগবে, কারণ বোঝার আছে অনেক কিছু।
অনেক কিছু সরল রেখা যে কত সুন্দর এবং কত মজার সেটা 3.5 থেকে বুঝতে পারবা। এখন বলো তো আজকে ক্লাসে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আজকে ক্লাসে কারো কোনো বুঝতে সমস্যা আছে? বলো বলো। চিত্র একে কি গ্রুপে দিব? হ্যাঁ জয়া বর্মন, দিতে পারো। চিত্র একে গ্রুপে দিতে পারো, কোনো অসুবিধা নাই। চিত্র একে এটা কিন্তু সরল রেখা আসবে না, একটু বাঁকা রেখা আসবে, বাট ওই যে ফ্রি হ্যান্ডে আঁকাবা। আগামী ক্লাস থেকে সুন্দর পড়ায় ঢুকবো এবং বৃহস্পতিবারে 3.4 পর্যন্ত সলভ ক্লাস। শুক্রবারে পরীক্ষা, সবাই প্রস্তুতি নেও। শুক্রবারের পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নেও। শুক্রবারের পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নেও, ভালো করে যেন পরীক্ষাটা দিতে পারো। ঠিক আছে, ভেরি গুড সুমাইয়া, থ্যাংক ইউ। সব ক্লিয়ার, সব ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাইলে আজকে ক্লাসটা এখানেই রাখতেছি। আগামী ক্লাসে দেখা হবে 3.4 এবং 3.5-এর বেসিক আলোচনা নিয়ে। এখনও পর্যন্ত তো সরল লেখার খুব বেশি বেসিক আলোচনাই করি নাই, কারণ বেসিক আলোচনা শুরু হবে 3.5 থেকে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে সুন্দর আরও বেসিক আলোচনা নিয়ে। ভালো থাকো, দেখা হবে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এখানেই রাখতেছি।